আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় পাহাড়ে সেপ্টেম্বর মাস থেকেই 50 সদস্যের স্থায়ী অসামরিক প্রতিরক্ষা বাহিনী মোতায়েন করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। নবান্ন থেকে আজ ভার্চুয়ালি পুনর্নির্মিত দুধিয়া বেইলি ব্রিজের উদ্বোধন করেন তিনি। স্বচ্ছতা অভিযানের অঙ্গ হিসেবে রাজ্য সরকার সাফাই কর্মীদের হাতে স্বচ্ছ কবচ কিট তুলে দেবে। দক্ষিণ 24 পরগনার বারুইপুরে নাবালিকার দেহ উদ্ধারের পর গণপিটুনি সহ 3টি পৃথক মামলায় মোট 18 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্ষণ ও খুনের ঘটনায় ধৃত অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের পুলিশের গুলিতে মৃত্যুর ঘটনায় রাজনৈতিক চাপানোতর তুঙ্গে। অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগে ইডি তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্টে থাকা 440 কোটি টাকা ফ্রিজ করেছে। কণ্ঠস্বরের নমুনা প্রদান মামলায় তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জি একাধিকবার হাজিরা এড়ানোয় কড়া অবস্থান নিয়েছে কলকাতা হাইকোর্ট। উত্তরবঙ্গে আগামী এক সপ্তাহ বৃষ্টির পূর্বাভাস। আসছে বিস্তারিত খবরে। বর্ষায় পাহাড়ে ভূমিধস ও প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় স্থায়ী বাহিনী মোতায়েনের পরিকল্পনা করেছে রাজ্য সরকার। দার্জিলিং পাহাড়ে আধুনিক সরঞ্জাম সহ 50 সদস্যের স্থায়ী অসামরিক প্রতিরক্ষা বাহিনী আগামী সেপ্টেম্বর মাস থেকেই মোতায়েন করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। নবান্ন থেকে আজ ভার্চুয়ালি দুধিয়া বেইলি ব্রিজের উদ্বোধন করে তিনি জানান, ভবিষ্যতে পাহাড়ে যে কোনো প্রাকৃতিক দুর্যোগের সময় দ্রুত উদ্ধার ও ত্রাণ কার্য পরিচালনার লক্ষ্যেই এই বিশেষ বাহিনী গঠন করা হচ্ছে। और हमारी सिविल डिफेंस की ओर से सितंबर महीने से परमानेंटली एक 50 मेंबर का टीम विद मॉडर्न इक्विपमेंट हम लोग पहाड़ में परमानेंटली पुलिस, आर्मी, फायर ब्रिगेड का साथ हेल्प करने के लिए हम लोग परमानेंट अरेंजमेंट कर रहा हूँ। उसका साथ साथ कुछ मटेरियल भी हम लोग अच्छा मॉडर्न इक्विपमेंट भी प्रोक्योर कर रहा हूँ। মুখ্যমন্ত্রী বলেন, এই বিশেষ ইউনিটে প্রাথমিক পর্যায়ে প্রাক্তন সেনাকর্মীদের অন্তর্ভুক্ত করা হবে। পরে অগ্নিবীরদেরও নিয়োগের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি শুরু হয়েছে অত্যাধুনিক এবং উন্নত মানের দুর্যোগ মোকাবিলা সরঞ্জাম সংগ্রহের কাজও। রাজ্যে 3টি পৃথক বিশেষ উদ্ধারকারী ইউনিট গড়ে তোলার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এর মধ্যে 100 সদস্যের একটি ইউনিট কলকাতায়, 50 জনের একটি ইউনিট সাগরদ্বীপে এবং দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং পাহাড়ি অঞ্চলে আরও একটি ইউনিট মোতায়েন থাকবে। উল্লেখ্য, গত 19 জুন প্রবল বর্ষণে বালাসন নদীর জলস্তর বেড়ে হিউম পাইপের তৈরি অস্থায়ী দুধিয়া সেতুর একাংশ ভেসে যায়। ঘটনার 20 দিনের মধ্যে পুনর্নির্মিত বেইলি ব্রিজের আজ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। শ্রী অধিকারী আরও জানান, আগামী মার্চ মাসের মধ্যে কংক্রিটের দুধিয়া সেতু নির্মিত হবে। স্বচ্ছতা অভিযানের অঙ্গ হিসেবে রাজ্য সরকার সাফাই কর্মীদের সুরক্ষায় তাদের হাতে স্বচ্ছ কবচ কিট তুলে দেবার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ কলকাতার আলিপুরের উত্তীর্ণ প্রেক্ষাগৃহে এই কর্মসূচির সূচনা করেন। তিনি বলেন, আগামী 2 মাসের মধ্যে রাজ্য জুড়ে 50,000 সাফাই কর্মীর হাতে রেইনকোট, গামবুট, জ্যাকেট, গ্লাভস, টুপি সহ এই সুরক্ষা কিট তুলে দেওয়া হবে। প্রতি 3 মাস অন্তর করা হবে তাদের স্বাস্থ্য পরীক্ষা। এছাড়াও পরিবেশ রক্ষায় রাজ্যে 7 কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। এর আগে পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, আগামী 1 সেপ্টেম্বর থেকে রাজ্যে যত্রতত্র ময়লা আবর্জনা থুতু ফেললে 200 টাকা জরিমানা করা হবে। রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজারে ব্যাগ ভেন্ডিং মেশিন বসানো হবে বলেও তিনি ফের জানান। দক্ষিণ 24 পরগনার বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনাকে কেন্দ্র করে গণপিটুনিতে একজনের মৃত্যু, পুলিশের ওপর হামলা এবং সরকারি সম্পত্তি ভাঙচুরের 3টি পৃথক মামলায় মোট 18 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে গণপিটুনির ঘটনায় 2 জন, পুলিশের ওপর আক্রমণের অভিযোগে 9 এবং সরকারি সম্পত্তি ভাঙচুরের ঘটনায় 7 জনকে ধরা হয়েছে। প্রথম 2 জনের 2 দিনের এবং বাকিদের 9 দিনের পুলিশ হেফাজত হয়েছে। দক্ষিণ 24 পরগনার বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় ধৃত অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের পুলিশের গুলিতে মৃত্যুর ঘটনায় রাজনৈতিক চাপানোতর তুঙ্গে। শাসক দল বিজেপি বলেছে, এর মধ্যে দিয়ে সরকার এক উদাহরণ তৈরি করল। দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেছেন, কোনো রাজনৈতিক নেতার আশ্রয় থেকেও অপরাধীরা রেহাই পাবে না। মূল অভিযুক্তকে আড়াল করতেই এই এনকাউন্টার বলে তৃণমূল কংগ্রেসের দাবি খারিজ করে দিয়েছেন তিনি। পূর্ণ প্রশাসনিক বিষয়, সমাজে অপরাধীদের কোনো স্থান নেই। যে দৌরাত্ম্য চলেছিল দীর্ঘদিন ধরে, তার বিরুদ্ধে সরকার কড়া পদক্ষেপ নিয়েছে এবং কোনো অপরাধীকে ছেড়ে রাখা যাবে না। কোনো রাজনৈতিক নেতার আশীর্বাদে কেউ বাঁচতে পারবে না। এই ঘটনা সেটাই প্রমাণ করবে।
পূর্বতন সরকারের আমলে কামদুনির ঘটনার যথাযথ তদন্ত হয়নি, তাই এই ঘটনার পুনরায় তদন্তের দাবিও জানিয়েছেন তিনি। তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী বিধায়ক বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় গোষ্ঠী এই ঘটনায় সরকারের প্রশংসা করেছে। তবে মমতা ব্যানার্জি পন্থী তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র প্রভাসের মৃত্যুর ঘটনাকে উত্তরপ্রদেশের সঙ্গে তুলনা করে অভিযোগ করেছেন এ রাজ্যেও শুরু হয়েছে জঙ্গলরাজ। এদিকে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী আজ বারুইপুরে নিহত নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও পুলিশের আধুনিক প্রশিক্ষণের উপর জোর দেন। এই পুলিশ যে কি করে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা রক্ষা হবে, এটা আমার কাছে একটা বড় প্রশ্ন। আমি আরেকটা কথা বাংলার মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব যে অপরাধী যে তাকে যেন শনাক্ত করা হয়, অপরাধের নামে যেন সাধারণ মানুষের উপরে কখনো জুলুম করা না হয়। পশ্চিমবঙ্গের পুলিশের এটাই ট্রেন্ড, এটাই প্রবণতা কিন্তু যে একজনের দোষ আরেক ঘাড়ে চাপিয়ে নিজেদের অপদার্থতা ঢাকার চেষ্টা করে। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার হাইকোর্টের বর্তমান বিচারপতিকে দিয়ে গোটা ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন। সম্পূর্ণ ঘটনার নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন সিপিআইএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীও। মৃত মেয়েটির বাবা প্রশাসন ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ওপর পূর্ণ আস্থা রয়েছে বলে জানিয়েছেন। সরকারের পুরো রাস্তা ভরসা আছে, সিএম কালকের কথা দিয়েছে যেভাবে কাজ চালিয়ে যাচ্ছে আমরা খুব খুশি, অত্যন্ত খুশি। সিএম পুরো ফুল ভরসা আছে, আমাদের পুলিশের উপরে পুরো ফুল ভরসা আছে। পুলিশ না থাকলে আমরা এত এগোতে পারতাম না। এদিকে প্রভাসের মা সন্ধ্যা মণ্ডল জানিয়েছেন তার ছেলে নিজের অপরাধের উপযুক্ত শাস্তি পেয়েছে। আগেই জানানো হয়েছে গতরাতে সূর্যপুরে অকুস্থলে প্রভাসকে নিয়ে পুলিশ ঘটনার পুনর্নির্মাণে গেলে এক পুলিশ কর্মীর বন্দুক ছিনিয়ে সে পালানোর চেষ্টা করে বলে অভিযোগ। পুলিশকে লক্ষ্য করে এক রাউন্ড গুলিও চালায় সে। এরপরই আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালালে নিহত হয় অভিযুক্ত। এদিকে এই ঘটনায় কবির মোল্লা নামে আরও একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুন, তৃণমূল কংগ্রেস কর্মীদের ওপর আক্রমণ, নিটের প্রশ্ন ফাঁস সহ একাধিক ঘটনার প্রতিবাদে কলকাতায় তৃণমূল কংগ্রেসের ছাত্র ও যুব সংগঠনের মিছিলকে কেন্দ্র করে আজ উত্তেজনা ছড়ায়। দুপুরে বালিগঞ্জ ফাঁড়ি থেকে হাজরা মোড় পর্যন্ত এই মিছিল শুরু হওয়ার পরই বিজেপি কর্মীরা তাদের লক্ষ্য করে চোর স্লোগান দেয় বলে অভিযোগ। কিছুক্ষণ পর দুপক্ষের মধ্যে বচসা ও হাতাহাতি বাধে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেস কর্মী আহত হয়েছেন বলে দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে। দলনেত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ করেছেন। পূর্ব বর্ধমানের দেওয়ানদিঘিতে এক আদিবাসী মহিলাকে গণধর্ষণ করে খুনের অভিযোগে পুলিশ শেখ আজিজুল ও শেখ ভদাই নামে দুজনকে গ্রেপ্তার করেছে। গতকাল একটি মাঠ থেকে ওই গৃহবধূর দেহ উদ্ধার হয়। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্টে থাকা 440 কোটি টাকা বাজেয়াপ্ত করেছে। অবৈধ আর্থিক লেনদেন এবং সন্দেহজনক তহবিল স্থানান্তরের অভিযোগের প্রেক্ষিতেই এই পদক্ষেপ। অর্থ পাচারের অভিযোগের তদন্তে ইডি গতকাল কলকাতার 5টি জায়গায় তল্লাশি চালায়। একটি বেসরকারি বিমান চালনা সংস্থার অফিসেও তল্লাশি চলে। তদন্তে উঠে এসেছে 2023 সালের এপ্রিল থেকে 2026 সালের জুনের মধ্যে তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট থেকে ওই বেসরকারি সংস্থা এবং কয়েকটি সহযোগী প্রতিষ্ঠানে প্রায় 160 কোটি টাকা হয়েছিল। তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন বন্ধ করার মামলায় প্রাক্তন বিচারপতি সুব্রত তালুকদারের নেতৃত্বে কমিটি গঠন করা হতে পারে বলে কলকাতা হাইকোর্ট জানিয়েছে। বিচারপতি সৌগত ভট্টাচার্য আজ জানিয়েছেন বিচারপতি তালুকদারের ছেলে এই মামলায় এক পক্ষের হয়ে সওয়াল করছেন, তাই তাকে এই কমিটির দায়িত্ব দেওয়ার ব্যাপারে কারো আপত্তি থাকলে আগামীকালের শুনানিতে তা জানাতে বলেছেন বিচারপতি। সব পক্ষের বক্তব্য শোনার পরই এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন তিনি। বিধানসভা নির্বাচনের প্রচারে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে দায়ের হওয়া মামলায় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি কণ্ঠস্বরের নমুনা দেওয়ার জন্য আজও বিধাননগর আদালতে উপস্থিত হননি। এই নিয়ে দ্বিতীয়বার হাজিরা এড়ালেন তিনি। সিআইডি আধিকারিক এবং কণ্ঠস্বর নমুনা সংগ্রহ বিশেষজ্ঞরা প্রায় 2 ঘণ্টা আদালতে অপেক্ষা করেন। সরকার পক্ষের আইনজীবী আদালতে দাবি করেন তদন্ত প্রক্রিয়াকে বিলম্বিত করার জন্যই এই কাজ করছেন অভিষেক। আগামী 18 জুলাই তাকে হাজির হতে চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছে আদালত। বিদেশ থেকে আসা শরণার্থীরা ভারতীয় নাগরিকত্ব পাওয়ার পরেও অন্যান্য শংসাপত্রের জন্য নাম নথিভুক্ত করতে গিয়ে সমস্যায় পড়ছেন। এই অভিযোগে কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া একটি মামলায় কেন্দ্রের অবস্থান জানতে চেয়েছে আদালত। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ আগামী 31 জুলাই এই সমস্যার সমাধানে কেন্দ্রকে তাদের বক্তব্য জানাতে বলেছে।
উত্তর 24 পরগনার সোদপুরে প্রকাশ্য রাস্তায় স্ত্রীকে কুপিয়ে খুনের পর স্বামীর আত্মহননের চেষ্টার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। কাঁচকল স্কুল মোড়ে সাইকেলে করে স্টেশনে যাওয়ার পথে গীতা দাস নামে বছর 33-এর ওই মহিলাকে আচমকাই ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপাতে শুরু করে তার স্বামী সুভাষ। এরপরই নিজেকে আঘাত করে সে। হাসপাতালে নিয়ে যাবার পথে মৃত্যু হয় গীতার। গুরুতর আহত অবস্থায় অভিযুক্ত সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। অনুকূল বায়ুপ্রবাহ ও বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে আগামী এক সপ্তাহ উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গে আগামীকাল উত্তর ও দক্ষিণ 24 পরগনায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় পাহাড়ে সেপ্টেম্বর মাস থেকেই 50 সদস্যের স্থায়ী অসামরিক প্রতিরক্ষা বাহিনী মোতায়েন করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। দক্ষিণ 24 পরগনার বারুইপুরে নাবালিকার দেহ উদ্ধারের পর গণপিটুনি সহ 3টি পৃথক মামলায় মোট 18 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয় সংবাদ শেষ হলো। আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, ইন্দোনেশিয়া 3 দিনের সফর শেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অস্ট্রেলিয়া পৌঁছেছেন। সেদেশের প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে তৃতীয় ভারত অস্ট্রেলিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে অংশ নেবেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারী বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান দেশে বর্ষা প্রস্তুতি এবং এল নিনো সম্ভাব্য প্রভাব নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্টে থাকা 440 কোটি টাকা বাজেয়াপ্ত করেছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে সংঘাতের অবসানে গৃহীত শান্তি চুক্তি শেষ হয়েছে। বিশ্বকাপ ফুটবলের শেষ 8-এর পর্ব শুরু হচ্ছে আগামীকাল। আসছি বিস্তারিত খবরে। ইন্দোনেশিয়ায় 3 দিনের সফর শেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অস্ট্রেলিয়া পৌঁছেছেন। অস্ট্রেলিয়ায় তাঁর এই 3 দিনের সফরকালে শ্রী মোদী মেলবোর্নে সেদেশের প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে তৃতীয় ভারত অস্ট্রেলিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। দুই নেতার মধ্যে গুরুত্বপূর্ণ খনিজ, সাইবার নিরাপত্তা, সরবরাহ শৃঙ্খল এবং উদীয়মান প্রযুক্তি সহ বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা হবে। প্রধানমন্ত্রী মোদী ভারত অস্ট্রেলিয়া সিইও ফোরামেও অংশ নেবেন। তিনি দুই দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। এর আগে আজ দিনের শুরুতে প্রধানমন্ত্রী মোদী ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবো সুবিয়ান্তোর সঙ্গে ইয়োগিকার্তার ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী প্রাম্বানান মন্দির পরিদর্শন করেন। দুই নেতা নবম শতাব্দীর এই প্রাচীন মন্দির প্রাঙ্গণ ঘুরে দেখেন। প্রধানমন্ত্রী মোদী সেখানে শিব মন্দিরে পুজো দিয়েছেন। মন্দির চত্বরে এক যৌথ সাংবাদিক সম্মেলনে রাষ্ট্রপতি প্রাবো বলেন, প্রাম্বানান মন্দিরটি ভারত ও ইন্দোনেশিয়ার বহু শতাব্দীর পুরনো সভ্যতার বন্ধনের প্রতীক। মন্দির প্রাঙ্গণে সংরক্ষণ ও সংস্কার কাজে ভারতের সমর্থনের জন্য তিনি ধন্যবাদ জানান। শ্রী মোদী এই সফরকে একটি গভীর আধ্যাত্মিক এবং স্মরণীয় অভিজ্ঞতা বলে বর্ণনা করেছেন। एक हमारी सांस्कृतिक विरासत का पुनरुद्धार और उसका रिनोवेशन का काम, उसका प्रारंभ करने का सौभाग्य भी मुझे मिला। मैं अपने आप में बहुत बड़ा भाग्यशाली मानता हूँ। यहाँ के जीवन में, यहाँ की बातों में, यहाँ की हवा में एक संस्कृति की खुशबू है। वो खुशबू जो हम भारत की धरती पर पल पल अनुभव करते हैं। ये खुशबू हमारी सांस्कृतिक विरासत ये अपने आप में अपनत्व से जोड़ती है। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারী বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তাদের সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি। শ্রী শাহ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনভিস, গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এবং কেরলের মুখ্যমন্ত্রী ভিডি সতীশনের সঙ্গেও কথা বলেছেন। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ এল নিনো সম্ভাব্য প্রভাব নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন। নতুন দিল্লিতে ওই বৈঠকের পর শ্রী চৌহান সাংবাদিকদের জানান, এপ্রিল মাসের গোড়ার দিকে তৈরি হওয়া এল নিনো পরিস্থিতির মোকাবিলায় সরকার প্রস্তুতি শুরু করেছে। এল নিনো নজরদারি সেল, রাজ্য কন্ট্রোল রুম এবং নোডাল আধিকারিকদের মাধ্যমে ফসল বোনা, চাষ ও বাজারজাতকরণের ব্যবস্থাপনা খতিয়ে দেখা হচ্ছে। বর্ষা পিছিয়ে যাওয়ায় অড়হর, সোয়াবিন, তুলো এবং অন্যান্য ফসলের ওপর প্রভাব পড়েছে বলে তিনি জানান। কম জল ও সময় লাগতে পারে এমন ফসল চাষ করার উপর জোর দিয়েছেন শ্রী চৌহান।
जुलाई की अच्छी बारिश से बोनी की संभावनाएं बढ़ गई है। अब बोनी और तेजी से होगी। कल तक 350,85,000 हेक्टेयर में बोनी हुई है। मानसून में देरी के कारण तुअर, सोयाबीन और कपास पर थोड़ा प्रतिकूल बोनी पर प्रभाव पड़ा है। अब किसानों को ये सलाह दी जा रही है कि इनकी जगह मक्का, बाजरा और मूंग जैसी फसल जो कम समय में आ जाती है उनकी बुआई को प्राथमिकता दें। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় অসামরিক বিমান চলাচল মন্ত্রী রামমোহন নাইডু দেশের প্রধান বিমানবন্দরগুলির যাত্রী সুবিধা, নিরাপত্তা ব্যবস্থা ও অভিবাসন পদ্ধতি পর্যালোচনা করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দেশজুড়ে সমস্ত বিমানবন্দরে পর্যায়ক্রমে অটোমেটেড এক্স-রে ট্রে রিটার্ন সিস্টেম চালুর নির্দেশ দেন। ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটি BCAS নির্ধারিত নিরাপত্তা মান অনুযায়ী নির্মাণাধীন 21টি এবং বাকি 41টি বিমানবন্দরকে যাত্রী সংখ্যার ভিত্তিতে অগ্রাধিকার দিয়ে উন্নয়ন করার নির্দেশ দেন তিনি। একই সঙ্গে তিনি আগরতলা এবং জেওয়ার বিমানবন্দরের অনুমোদিত অভিবাসন চেকপয়েন্টগুলি যত দ্রুত সম্ভব চালুর নির্দেশ দিয়েছেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ কুয়েতে যুবরাজ শেখ সাবা আল খালেদ আল সাবার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে মন্ত্রী জানান যে তিনি যুবরাজের কাছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা বার্তা পৌঁছে দিয়েছেন। ডক্টর জয়শঙ্কর ভারত ও কুয়েতের দ্বিপাক্ষিক সহযোগিতাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যুবরাজের অঙ্গীকারের ভূয়সী প্রশংসা করেন। বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা আজ নতুন দিল্লিতে আফগানিস্তানের কৃষি, সেচ ও পশুপালন মন্ত্রী মাওলাউই আতাউল্লাহ রহমানির সঙ্গে সাক্ষাৎ করেছেন। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী মার্গারিটা জানান, আলোচনায় ভারত আফগানিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক নিয়ে কথা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্টে থাকা 440 কোটি টাকা বাজেয়াপ্ত করেছে। অসৎ আর্থিক লেনদেন এবং সন্দেহজনক তহবিল স্থানান্তরের অভিযোগের প্রেক্ষিতেই এই পদক্ষেপ। অর্থপাচারের অভিযোগের তদন্তে ইডি গতকাল কলকাতায় 5টি স্থানে তল্লাশি চালায়। একটি বেসরকারি বিমান চালনা সংস্থার অফিসেও তল্লাশি চলে। তদন্তে উঠে এসেছে যে 2023 সালের এপ্রিল থেকে 2026 সালের জুনের মধ্যে তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট থেকে ওই বেসরকারি সংস্থা এবং কয়েকটি সহযোগী প্রতিষ্ঠানে প্রায় 160 কোটি টাকা সরানো হয়েছিল। কর্মচারী ভবিষ্যনিধি তহবিল সংস্থা EPFO চলতি মাসের 15 তারিখের মধ্যে প্রায় 34 কোটি EPF অ্যাকাউন্টে 8.25% হারে সুদ জমার প্রক্রিয়া সম্পন্ন করবে। 2025-26 অর্থ বছরের জন্য এই সুদ দেওয়া হবে। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ডক্টর মনসুখ মান্ডাভিয়া জানিয়েছেন, নতুন সেন্ট্রালাইজড IT এনাবেলড সার্ভিসেস ব্যবস্থার মাধ্যমে গ্রাহকদের অ্যাকাউন্টে 1,44,000 কোটি টাকারও বেশি জমা করা হবে। উপসাগরীয় দেশগুলোতে দ্বাদশ শ্রেণীর পরীক্ষা বাতিল সংক্রান্ত CBSEর মূল্যায়ন নীতিকে চ্যালেঞ্জ করে দায়ের একটি মামলার শুনানিতে সম্মতি দিয়েছে সুপ্রিম কোর্ট। আজ বিচারপতি KV বিশ্বনাথন এবং বিচারপতি অলোক আরাধের ডিভিশন বেঞ্চ এ বিষয়ে কেন্দ্রীয় সরকার এবং CBSEর বক্তব্য জানতে চেয়েছে। ইরান মার্কিন যুদ্ধের কারণে পারস্য উপসাগরীয় দেশগুলিতে দ্বাদশ শ্রেণীর বোর্ড পরীক্ষা বাতিল হওয়ায় ক্ষতিগ্রস্ত নিয়মিত শিক্ষার্থীরা এই আবেদনটি দায়ের করেছিলেন। ভারতীয় গবেষকরা এই প্রথম দেশের উপর বিস্তৃত আয়নমণ্ডলের উপরিভাগ পুনর্গঠনের একটি অভিনব পদ্ধতি উদ্ভাবন করেছেন। এর মাধ্যমে ভারতের আকাশের উচ্চ আয়নমণ্ডলের আরও নির্ভুল মানচিত্র তৈরি করা যাবে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক জানিয়েছে যে এই পদ্ধতিটি উপগ্রহ পরিচালনা, যোগাযোগ ব্যবস্থা এবং দিক নির্ণয় পরিষেবার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে সংঘাতের অবসানে গৃহীত শান্তি চুক্তি শেষ হয়েছে। কোনোভাবেই আর তেহরানের সঙ্গে তিনি জড়াতে চান না বলে জানিয়ে দিয়েছেন ট্রাম্প। তুরস্কের রাজধানী আঙ্কারায় ন্যাটোর শীর্ষ সম্মেলনের সাংবাদিক বৈঠকে ট্রাম্প এই বিবৃতি দেন। I think it's over. I don't want to deal with them anymore. They're led by sick people. They're vicious, violent people. And if they had a nuclear weapon, they'd use it. As far as I'm concerned, it's over. I'll speak to our negotiators. They want to negotiate. They're good people. Steve Witkoff, Jared Kushner. But they have to come back to me. As far as I'm concerned, it's just a waste of time dealing with them. They're liars. We make a deal. Everyone's agreed. No nuclear weapon. They go outside, talk to the press. They say, we never even talked about it. I'll let our wonderful negotiators keep talking if they want. But I don't like these people. নতুন করে ভূ রাজনৈতিক উত্তেজনার জেরে আজ দেশের অভ্যন্তরীণ শেয়ার বাজারে বড় পতন লক্ষ্য করা গেছে। বম্বে শেয়ার বাজারের সূচক সেন্সেক্স 1,677 পয়েন্ট নেমে 76,504 পয়েন্টে গিয়ে বন্ধ হয়েছে। পাশাপাশি জাতীয় শেয়ার সূচক নিফটিও 517 পয়েন্ট কমে 23,882 পয়েন্টে নেমেছে।
ইউক্রেন জুড়ে রাতভর চলা রুশ সামরিক অভিযানে 3 জন প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে একজন রাজধানী কিয়েভের বাসিন্দা। অন্যদিকে খার্কিভে 2 জন নিহত এবং 20 জন আহত হয়েছেন। এবার বিশ্বকাপের খবর। বিশ্বকাপ ফুটবলের শেষ 8 পর্ব শুরু হচ্ছে আগামীকাল। প্রথম কোয়ার্টার ফাইনালে ফ্রান্স মরক্কোর মোকাবিলা করবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 1:30টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ইন্দোনেশিয়ায় 3 দিনের সফর শেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অস্ট্রেলিয়া পৌঁছেছেন। সে দেশের প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের সঙ্গে তৃতীয় ভারত অস্ট্রেলিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন তিনি। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান দেশে বর্ষা প্রস্তুতি এবং এল নিনো সম্ভাব্য প্রভাব নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। ইডি তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্টে থাকা 440 কোটি টাকা বাজেয়াপ্ত করেছে। খবর এখনকার মতো শেষ হলো।